যে রাজনীতিবিদ গুন্ডাকে নিয়ে পলিটিক্স করবে তার আয়ু বেশি দিন থাকে না। ব্যারাকপুর যোগ গুন্ডারাজ ইজিক্যাল টু অর্জুন সিং। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না অর্জুন সিং? ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না। ভাটপাড়া নাকি নৈহাটি? কারখানা বন্ধ আছে, সেখানে নাচাল কুদানের শুটিং করতে যায়। মাঠে ঘাটে তো আপনাকে দেখা যাচ্ছে না, শুধু ফেসবুক আর মিডিয়াতে। আমি সকালবেলা উঠে ন্যারেটিভ সেট করি, বাংলা সেই ন্যারেটিভে চলে। পার্থভৌমিক মতন যত লোক আছে ব্যারাকপুরে, সবাইকে জন্ম দিয়েছিলাম আমি। এই জেলা নর্থ 24 পরগনা 23 থেকে 24টা সিট বিজেপি জিতবে। কি নেপালে জেনজি হয়েছিল, বাংলার ভোটের দিন দেখবেন জেনজি হবে। যুদ্ধ যখন হবে তখন ভাই ভতিজা কি আছে? আমি 140 বছরের বাঙালি, মমতা ব্যানার্জি 140 বছরের বাঙালি না। আমি সব থেকে প্রথম থেকে লাস্ট অব্দি সবসময় গুন্ডা বিরোধী। ব্যারাকপুরের রাজনীতিতে তিনি যথেষ্ট বিতর্কিত, আবার প্রভাবশালীও বটে। কখনো এক লাফে তৃণমূলে, আবার কখনো আরেক লাফে তিনি বিজেপিতে। শাসক শিবিরের কাছে তিনি যথেষ্ট বিতর্কিত, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। আবার বিরোধীদের কাছে তিনি একটি শক্তিশালী সংগঠক। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, ব্যারাকপুরের রাজনীতির অতীতের কথা এবং সামনে বিধানসভা নির্বাচন সবকিছু মিলিয়ে আজকে দ্য ওয়ালের সামনে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্জুন সিং। নমস্কার দ্য ওয়ালে, নমস্কার, স্বাগত জানাই। একই সঙ্গে প্রথমেই প্রশ্ন রাখবো, ব্যারাকপুর যোগ গুন্ডারাজ ইজিক্যাল টু অর্জুন সিং, এই প্রবাদ বাক্যটাই সব থেকে বেশি শোনা যায়, কি বলবেন? পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না অর্জুন সিং? আপনার কথা মতো তো আমি মুখ্যমন্ত্রী আছি, যাতে ব্যারাকপুর সবটাই আমি কন্ট্রোল করে যাচ্ছি। ব্যারাকপুরে গুন্ডা নাকি আমি? তার মানে মুখ্যমন্ত্রীকে রিজাইন দেওয়া উচিত। আমাকে ঠান্ডা করতে পারছেন না। দেখুন, যখন সরকারি পক্ষর হাত থেকে, সরকারের হাত থেকে সরকার ক্রিমিনালদের হাতে চলে যায়, তখন কিন্তু সরকারি লোকেরা এইসব কথা বলে। আপনি সরকারে আছেন, গুন্ডা কন্ট্রোল আপনি করবেন। সমস্ত গুন্ডা ক্রিমিনালকে আপনি ব্যারাকপুরে কাউকে কাউন্সিলর বানিয়ে দিয়েছেন, কাউকে পঞ্চায়েত প্রধান বানিয়ে দিয়েছেন, আর জবাব দেই আপনি আমার থেকে চাইছেন। তো মমতা ব্যানার্জিকে রিজাইন দেওয়া উচিত। তার মানে ঘোষণা করুক ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের শাসন নেই, ঘোষণা করে দিন, তারপরে আপনি আমার থেকে এই প্রশ্ন করলে ভালো হতো। ভাটপাড়ায় আপনার বিপক্ষে তৃণমূলের একদিকে অমিত গুপ্ত এবং আরো অনেক নাম, এবং অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকে আশ নারায়ণ, এই ধরনের কিছু নাম শোনা যাচ্ছে। কাকে প্রতিপক্ষ মনে করছেন? কাকে ভয় পাচ্ছেন আপনি? দেখুন, ভয় তো আমার ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না। দ্বিতীয়, আপনি যাদের নাম নিচ্ছেন তারা আমার কোনো একটা সামান্য কার্যকর্তার সঙ্গে লড়ার ক্ষমতা নেই। পুলিশ আছে এদের পিছনে, তাই এরা পার্টিটা করছে। যেদিন পুলিশ সরে যাবে, যদি পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, বিজেপি কার্যকর্তারা তো রাস্তায় আছে, তৃণমূল তো রাস্তায় থাকবে না। আপনি কি আবার হুমকি দিলেন তৃণমূলকে? হুমকি না, সত্যি কথা বলছি। এর মধ্যে হুমকি তো কোনো ব্যাপার না। আমি যা বলি মুখের উপরে বলি, ওটা হুমকি কোথায় হবে? আমি বলছি বিজেপি এখনো রাস্তায় আছে। যেদিন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে বা যেদিন পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জির শাসন চলে যাবে, সেদিন এই তৃণমূল করার লোক পাবে না। যেরকম সিপিএম শেষ হয়ে গেল, তৃণমূলও শেষ হয়ে যাবে। আচ্ছা অর্জুন দা, এই যে আপনি বললেন রাষ্ট্রপতি শাসনের কথা, এমনিতেও এখন রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন হবে কিনা এই একটা জলঘোলা যথেষ্ট পরিমাণে চলছে। তো আপনি কি এখানে কোথাও আমাদের দা ওয়ালের আজকের ইন্টারভিউতে বলছেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার একটা সম্ভাবনা হতে পারে? দেখুন, এটা টেকি ক্যালকুলেশনে বোঝা যাচ্ছে। এখন আজকে 15 দিন হয়ে গেল, 15 দিন থেকে 20 দিন হয়ে গেল যেদিন থেকে ওই জুডিশিয়ারি লোকগুলোকে দায়িত্ব দিয়েছে। মাত্র 10,06,600 10,06,000 ইনকোয়ারি হয়েছে, 50 লাখ এখনো বাকি আছে, 50,06,000 বাকি আছে। তারপরে আছে 7 নম্বর ফর্ম, যার কমপ্লেন হয়েছে, কে এখানকার নাগরিক আছে না আছে, কার বিরুদ্ধে তার একটা ইনকোয়ারি। তো যদি 20 তারিখের মধ্যে ইলেকশন ঘোষণা না হয়ে যায় বা এই যে নিষ্পত্তি না হয়ে যায় 20 মার্চের মধ্যে, তাহলে হাউ ক্যান পসিবল টু ইলেকশন
ঘোষণা করতে পারবে। তাহলে একটা কোথাও গিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনি বলছেন? আমি বলছি কেন, যারা একটু ইলেকশনটা বুঝে তারাই বলছে, আমি শুধু কেন বলছি? আমি তো বলছি যাদেরকে জিজ্ঞেস করবেন তারাই বলছে কি এই রাস্তায় যাচ্ছে। কেন, আর তো কোনো পথ নেই। আজকেও তো গিয়েছিল মেনকা গুরুস্বামী আর কল্যাণ ব্যানার্জি, দিয়েছে অ্যাপ্লিকেশন, বলেছে তখন মহামান্য আদালত বলেছে কি ব্যাক করুন, এটা মানা যাবে না, আপনি প্রসেসটাকে হ্যাম্পার করছেন আপনারা। তো মমতা ব্যানার্জি নিজের ফাঁদে নিজের জালে নিজে পড়ে গেছেন এখন। এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যদি আপনি টিকিট পান তাহলে আপনি কোথায় দাঁড়াবেন, ভাটপাড়া নাকি নৈহাটি? দেখুন, আমি দলকে বলবো কি আমাদের মতো লোককে যতগুলো টাফ সিট আছে বাংলায়, যাকে বোঝা যায় কি সিটটা টাফ আছে, সেখানে আমাদেরকে ইলেকশন লড়া উচিত। আপনার নামে তো শোনা যাচ্ছে নৈহাটিতেও আপনি দাঁড়াতে আমি পারেন। কি বলছি, আমার একটা কানাঘুষো। আমার একটাই কথা, যে যেখানে ভাবছে পার্টি কি এটা টাফ সিট আছে, সেখানে আমাদের মতো লোককে লড়ানো উচিত। আপনি কোথায় লড়বেন আমার যদি আপনার কাছ থেকে দেখুন, জানতে চাই? আমার কোনো, আমাদের দল তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। আমাদের দল হলো একটা যৌথ উদ্যোগে কোনো বিবেচনা করে কোনো রায়কে ইমপ্লিমেন্ট করা হয়। এ তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, যে সকালে পিসিমণিকে ধারণায় বসলেন আর দুদিন পরে ভাইপো নাকি আছে, সে বলছে কি ওনার সুস্থ থাকা খুব দরকার, ওনাকে সুস্থ থাকতে হবে, নালে বাংলায় ভূমিকম্প এসে যাবে। এখন দেখবেন, এখন তো ওনাকে উইথড্রল করা মানে ধারণা তুলে দেওয়ার জন্য তো কেউ বলার লোক নেই, এখন ভাইপোকে দিয়ে বলাছেন, দলের লোক বলছে না, ভাইপো বলছে। আপনি আজকে আপনার হোটেলে আসার সময় দেখেছেন ধর্ণা মঞ্চটা গান করছিলেন? গানই করবে, গান করবে। আর দেখুন, একটা অনেক শিল্পীরাও রয়েছে মঞ্চে, দেখুন, চোখে পড়েছে আপনার? দেখুন শিল্পীদের তো অবস্থা খারাপ আছে, কোন সিনেমাতে কাজ করতে পারছে শিল্পীরা? ওই অরূপ বিশ্বাস আর তার ভাইকে পয়সা না দিলে কোনো সিনেমা পাবে না, কোনো একটা সাধারণ কর্মচারী তারা কাজ করতে পারছে না। কোন জায়গায় আছে বাংলায় কিছু আছে? বাংলায় বেঁচে দিয়েছে মমতা ব্যানার্জি। অর্জুন দা, যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইবেন? আপনি কি নিজের ছবিটা একবার কল্পনা করছেন? না না না, আমি কেন, আমার সেই মানে কোনো ভাবারই মধ্যে নেই। না, আপনি তো আপনার ভাটপাড়ায় যথেষ্ট দাপুটে নেতা বলে আপনি নিজেকে দাবি করেন। আমি কোনো নিজেকে দাবি করি না, মানুষ বলে, এবং বিরোধীরা বলে। এমনও শোনা যায় যে সেখানের পুরো অঞ্চল আপনার আয়ত্তে, আপনি আপনার কথায় উদ্ঘোষ করেন। মমতা ব্যানার্জিকে রিজাইন দেওয়া উচিত। মমতা ব্যানার্জি ক্ষমতা ব্যারাকপুরে নেই, ব্যারাকপুর ডিন্ড হয়ে গেছে, তো উনি রিজাইন করে দিন। বাবা, যেরকম আমরা বলি কি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানিয়ে দিতে চাইছেন, এক্সটেন্ডেড বাংলাদেশ করতে চাইছেন, মমতা ব্যানার্জি বলে দিই কি এই আমার টেরিটরি থেকে বেরিয়ে গেছে। অর্জুন দা, তৃণমূলের মুখে আমরা এমনও শুনতে পাই যে ব্যারাকপুরে এখন অর্জুন রাজ নাকি খতম, আর সেখানে নাকি এখন হাই হ্যালো স্যার শুরু হয়েছে। তাহলে কেন ভয় পাচ্ছে তৃণমূল? আপনি সব কথা বলছেন। না, আমি বলছি না, আমি যেটা শুনেছি, যেটা পর্যবেক্ষণ করেছি সেটাই আপনার কাছে রাখছি। সকাল থেকে বিকাল পর্যন্ত বিজেপি কে গালাগালি করে না, তৃণমূল সমস্ত মমতা থেকে তার চমচা অব্দি সবাই অর্জুন সিং কে হিসাবে কথা বলে, অর্জুন সিং এর নামে গালাগালি করে। তাহলে তাহলে এর কি উত্তর দিব আমি, বলুন? তার মানে আমি ফ্যাক্টর না, ভাটপাড়ায় তো এখন অর্জুন সিংই ফ্যাক্টর। না 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 না, কোনো ফ্যাক্টর না। দেখুন, বাংলায় মমতা ব্যানার্জিকে আমরা শেষ করব, ভাটপাড়া শুধু না, ব্যারাকপুর শুধু না। এই যে আপনি আজকে আমার এই সাক্ষাৎকারে বলছেন যে মমতা ব্যানার্জিকে আপনি উৎখাত করবেন, এখানে এই সব থেকে বড় প্রশ্ন, মাঠে ঘাটে তো আপনাকে দেখা যাচ্ছে না, শুধু ফেসবুক আর মিডিয়াতে। আবার এই প্রশ্নটা প্যারালালি আসবে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, কোথাও গিয়ে আপনি কি ব্রাত্য হয়ে যাচ্ছেন? দেখুন, আপনার চোখটা বা খারাপ হয়েছে বা আপনি মাঠে নেই। অর্জুন সিং, আমি মাঠে আছি। শুনুন, অর্জুন সিং যদি মাঠে না থাকে তাহলে অর্জুন সিং কাছে আপনি আসতেন না। আর মিডিয়া বয় আমি নয়, আমি সকালবেলা উঠে ন্যারেটিভ সেট করি, বাংলা সেই ন্যারেটিভে চলে, এটা মাথায় রাখবেন। তো পশ্চিম বাংলায় সকালবেলা উঠলেই দেখবেন অর্জুন সিং একটা ন্যারেটিভ সেট করে, বাংলার রাজনীতি মমতা হোক বা যেই হোক, তৃণমূলের রাজনীতি ওই দিকে চলে। অর্জুন সিং কোনোদিন যদি টিভি আর মিডিয়াতে শুধু থাকতো, আপনি আমাকে খুঁজে খুঁজে আমার ইন্টারভিউ নিতে। অর্জুন দা, পার্থ ভৌমিকের সঙ্গে আপনার নাকি মনোমালিন্য আর রয়েছে, এবং আপনাদের সঙ্গে নাকি
আপনাদের দুজনের নাকি ঠিক পড়ে না, এরকম একটা শোনা যায়, কিন্তু ওই পার্থবাবুর কাছে আপনার রথ থেমেছে। আবার এমনও শোনা যায় আপনারা নাকি প্রাসঙ্গিক থাকার জন্য আড়ালে সম্পর্ক রাখছেন। একটু যদি দেখুন, খোলসা করে যে লোকটা মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করে, যে লোকটা মমতা ব্যানার্জির সঙ্গে সকাল থেকে বিকাল অব্দি লড়ে যাচ্ছে, সেই লোকটার কাছে পার্থভৌমিক কোনো ফ্যাক্টর না। এবার বলবেন কি পার্থভৌমিক তো ইলেকশনে জিতেছে, পার্থভৌমিক মতন যত লোক আছে ব্যারেকপুরে সবাইকে জন্ম দিয়েছিলাম আমি তৃণমূলে। এরা তৃণমূল কেউ করতো না যখন আমি তৃণমূল করি। যেখানে সিপিএম এর তাণ্ডর সামনে এইসব চুনোপুটিরা দাঁড়াতে ক্ষমতা ছিল না। আজকেও বলছি, এই পার্থভৌমিক 2026 মে মাসে যখন রেজাল্ট বেরোবে, পার্থভৌমিক লোকসভা থেকে রিজাইন দিয়ে দেবে, একদিনও এমপি থাকতে পারবে না। আপনি ভবিষ্যৎবাণী করলেন। আমি ভবিষ্যৎবাণী করলাম, আপনি মিলিয়ে নেবেন। আর এটাও বলছি, 7টা বিধানসভা মধ্যে 6টা বিধানসভা ব্যারাকপুরে জিতছে। এই জেলা নর্থ 24 পরগনা 23 থেকে 24টা সিট বিজেপি জিতবে। মিলিয়ে নেবেন আমার কথা। এই সরকার মমতা ব্যানার্জি যতদিন আছে, এটা দেওয়ালে লেখা আছে, আপনারা পড়তে পারছেন না, তো আমার কি আছে। আজকে ভাবুন, সিভিল ডিফেন্সের লোকেরা, মমতা ব্যানার্জি যদি সিভিল ডিফেন্সের লোকদেরকে সন্তুষ্ট রাখতে পারছেন না, ভাতা দিয়ে শুধু করছেন, তারা দৌড়ে নবান্ন যাচ্ছে, নবান্ন থেকে বলছে ধারণায় মঞ্চে যাব। মমতা ব্যানার্জি কি এই হাল আছে কি মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে যারা ধারণায় দেখা করতে ধারণাতে প্রতিবাদ করতে যাচ্ছে, সেম পজিশন 2000 যদি 9, 10, 11 দেখেন, তাহলে সেম পজিশন সিপিএম এর ছিল। আজকে সিপিএম এর নেতাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ প্রতিবাদ করতো, আজকে সেম পজিশন মমতা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে লোক প্রতিবাদ করছে। অর্জুন দা, প্রত্যেকবার ইলেকশনের শুরু থেকে শেষ অবধি আলোচনার শীর্ষে থাকে ব্যারাকপুর, সেটা ভোট করানো থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত। আপনি একটু আগে বললেন ব্যারাকপুরে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করবে, সংখ্যাগরিষ্ঠ কেন্দ্র পাবে। সেখানে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে নাকি সুষ্ঠুভাবেই পাবে? না না, মানুষ ভোট দেবে। একদম কনফিডেন্স। ব্যারাকপুরে 12টা কারখানা বন্ধ হয়ে গেছে, 12টা কারখানা উঠিয়ে দিল। এই যে যার নাম নিলেন কিছু আগে ব্যারাকপুরের এমএলএ, কারখানা বন্ধ আছে সেখানে নাচান কুদনের শুটিং করতে যায়, কারখানা বন্ধ আছে যেখানে মেলা চালায়, মানুষ ওকে ভোট দেবে না। তৃণমূল জিতছে পুলিশ আর গুন্ডার উপরে, মানুষ সঙ্গে নেই। আর মানুষ যেদিন রিয়াকশন করবে, কি নেপালে জেনজি হয়েছিল, বাংলার ভোটের দিন দেখবেন জেনজি হবে। তৃণমূলকে তাড়া করে মানুষ বুথ থেকে তাড়িয়ে দেবে, দেখবেন। আপনি আপনার ভাই অনিল সিং এর খুব ঘনিষ্ঠ, এবং এখন আপনি আপনার ভাইপো সৌরভের বিরোধী শিবিরে রয়েছেন। সিং পরিবারে কি কোথাও কি একটা মানে বিরোধের গুঞ্জন? শুনুন, সিং পরিবার যেখানে অর্জুন সিং থাকে সেখানে সিং পরিবার না, এরকম কিন্তু একটা আমি আপনাকে বলছি, আমরা পাচ্ছি। শুনেন। মহাভারতে ভাই ভাই মধ্যে যুদ্ধ হয়েছিল, এক ভাই ধর্মের সঙ্গে ছিল, এক ভাই অধর্মের সঙ্গে আছে। তো যার যুদ্ধ যখন হবে, তখন ভাই ভাতিজা কি আছে, যুদ্ধ মানে যুদ্ধ। মানে কি চলছে নাকি কিছু? আমি কি বলছি, যুদ্ধ মানে যুদ্ধ। যে আমার বিরোধী সে আমার বিরোধী, যে আমার ভাই হোক, কাকা হোক, বাবা হোক, তাতে কি যাস। রাজনীতিতে এইসব কোনো জায়গা থাকে না। একদম ভাইপোর বিরুদ্ধে সে জায়গাটা নেই তাদের। আরে তৃণমূল তাকে উস্কিয়ে কাউকে দিয়ে কিছু বলাতে পারে, তাদের কোনো গুরুত্ব আছে নাকি? অর্জুন দা, ব্যারাকপুরের অনেকেই বলে যে যদি অর্জুন সিং ক্ষমতায় আসে ব্যারাকপুরে, তাহলে এই ব্যারাকপুর থেকে বিহারে পরিণত হবে। একটা বাঙালি ও বাঙালির একটা দ্বন্দ্ব আপনাকে নিয়ে প্রায়শই তৃণমূল করে বাঙালি, মানে এটা তৃণমূল সেট করেছে বলছে। আপনি বলুন তো, কোটা বিহারি ভোট আছে ব্যারাকপুরে? খুব বেশি হলে 1 লাখ ভোট হবে বিহারি, এর বেশি তো নেই। তা 4,65,000 ভোট কে দিল আমাকে? বিহার থেকে লোক এসে দিল। এইসব নেগেটিভের কোনো দাম নেই। আমি 140 বছরের বাঙালি, মমতা ব্যানার্জি 140 বছরের বাঙালি না। আমার গ্র্যান্ডফাদারের ফাদার এসেছিলেন পশ্চিমবাংলা। পুরো জগদ্দলে 90% জায়গা যেখানে আমাদের বসবাস, 90% প্রপার্টি আমাদের, আজ থেকে না, পূর্বপুরুষদের। তো আমরা বাঙালি না, এরা বাঙালি। বাঙালি বিহারি অর্জুন সিং কাছে লাগে না। অর্জুন সিং এর যখন অফিসে সকালবেলা যাবে, যদি 10টা বিহারি আসে তো 90টা বাঙালি আসে। ওইসব রাজনীতি। আচ্ছা, যেদিন আমি তৃণমূল ছিলাম সেদিন বাঙালি বিহারি ছিল না?
দিয়ে আপনি যখন তৃণমূলে ছিলেন তখন কঠোর এই যে হিন্দুত্ববাদী সেটা নিয়েও এত কথা বলতেন না, ছিলাম। কিন্তু বিজেপিতে ঢোকার পরে আপনার মধ্যে 100% আপনি একেবারে প্রকৃত হিন্দু এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আপনার কাছ দেখুন, থেকে আপনি আমরা আপনি পেয়েছি। তাহলে এটা ভুল করছেন। যখন তৃণমূল ছিল, যখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল, তখনও কিন্তু আমরা, মমতা ব্যানার্জি যখন বিজেপির সঙ্গে ছিল। আজকে যা ঘটনাক্রম সারা ভারতবর্ষের মধ্যে আসছে, আমরা যা বলছি, আমাদের আমাদের স্ট্যান্ড ওটাই আছে বাংলার জন্য। কেন মমতা ব্যানার্জি আজকেও দেখুন, মানে কালকে একটা বক্তব্য দিয়েছে কি কিছু আহ, আহ, একটা কমিউনিটি লোককে ওরা আমাকে ভয় পাচ্ছে, আমার জন্য চুপ আছে, নাহলে আমি ছেড়ে দিলে 12 থেকে 13 বেজে যাবে। এর মানেটা কি হলো? আমি বললে আপনি আমার কথাটা বলছেন, আর উনি মুখ্যমন্ত্রী হিসাবে এই বক্তব্য দিচ্ছে। একবার আপনার গওয়াল বলেছে, আপনি প্রশ্ন তুললে মমতা ব্যানার্জি আপনাকে মাওবাদী বানিয়ে দেবে। পরশুদিনই যে ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে বলেছেন একটা কমিউনিটিকে যদি আমি ছেড়ে দিই তাহলে 12 থেকে 13 বেজে যাবে। আপনার ভাটপাড়ায় মুড়ি মুড়কির মতন গোলাবাজি গোলাবারুদ এই তো পড়ে। এটা তৃণমূলে এই দুটো গুন্ডা গতকালই যারা 111 বিএনএস সেক্টরে যাদের এক্সকন্ডার আছে, সে পুলিশ তাকে ধরছে না। 111 মানে বুঝতে পারছেন, বিএনএস একটা ধারা, তাতে গুন্ডা এক যেরকম ছিল সেই ধারাটা লাগানো আছে, তাতে এক্সকন্ডার আছে। সে তৃণমূলের পার্টি অফিসে পুলিশ থানায় বসে, তাকে পুলিশ ধরে না। দেখুন, বিজেপি কাছে কোনো ক্রিমিনাল নেই, কেন ক্রিমিনালকে বিজেপি বাঁচাতে পারবে না। তৃণমূল গুন্ডার পুলিশের সমীকরণ উপরে চলছে, বেশি দিন চলবে না, দেখবেন এই গুন্ডারা তৃণমূলকেই শেষ করবে। আমি যখনই বলেছি, একটা কথা বলেছি, আমার কাছে কোনো গুন্ডাদের জায়গা নেই। গুন্ডার জায়গা বা এলাকার বাইরে, আনালে গুন্ডার জায়গা উপরে, আনালে জেলে। গুন্ডা কোনোদিন, যে রাজনীতিবিদ গুন্ডাকে নিয়ে পলিটিক্স করবে তার আয়ু বেশি দিন থাকে না, এটা মাথায়। আমি কোনোদিন কোনো গুন্ডা, একটা নাম আপনি আমাকে বলে দিন কোন গুন্ডা আমার সঙ্গে আছে, বা কোনোদিনই আপনি দেখবেন সব থেকে বেশি যখন আমি যখন তৃণমূল করতাম, সব গুন্ডা জেল বা বেল বা আউট বা উপরে। তো গুন্ডা নিয়ে অর্জুন সিং রাজনীতি করে না। আমি সব থেকে প্রথম থেকে লাস্ট অব্দি সবসময় গুন্ডা বিরোধী। আপনি ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সেখানে শ্রমিকদের পিএফ না দেওয়ার একটা অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে, আমি তো পিএফ দিয়েছি, এবং ভুরি ভুরি অভিযোগ আপনার বিরুদ্ধে এই নিয়ে। অভিযোগ তো একটা লোককে বের করবেন তো। আমি তো পিএফ চালু করেছিলাম, কোন জায়গায় চালু করেছিলাম এটাও জানেন। পিএফ চালু হয়েছিল ওয়েস্ট বেঙ্গল আরবান ডেভেলপমেন্ট স্কিমের মধ্যে যারা কাজ করেছিল তাদের সবারই পিএফ জমা হচ্ছে, পিএফ অ্যাকাউন্ট আছে। আপনার নাম জালাল চিটফান্ড বলে একটি এই বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছিল। তো মমতা ব্যানার্জি কি করছেন যদি আমি চিট ফান্ড, সারদা নারদার মতো এই জালাল আমি যদি চিটফান্ডের চিট সঙ্গে ফান্ডে আপনার থাকতাম নাম। তো আপনার মমতা ব্যানার্জি কি করলো? না, আপনি এই জালাল চিটফান্ডের আরে, সঙ্গে যে আপনার নাম জড়িয়েছে এই আপনি নিয়ে আপনি কি আপনি বলছেন? জানেনই না, যখন সারদা নারদা কেসের 1 বছর আগে ভাটপাড়ায় 16টা চিট ফান্ড ছিল, সবার লাইসেন্স ক্যান্সেল করে সবার নামে এফআইআর করিয়ে আমি অ্যারেস্ট করেছিলাম। পশ্চিম বাংলায় যতগুলো মিউনিসিপ্যালিটি আছে সব থেকে বেশি টাকা নিয়ে যখন আমি চেয়ারম্যান ছিলাম, সব থেকে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ আমি নিয়ে এনেছিলাম। এক কানপুর পেয়েছিল, দ্বিতীয় বারারস পেয়েছিল, থার্ড ভাটপাড়া পেয়েছিল। ভাটপাড়া পৌরসভাতে একমাত্র ভাটপাড়া পৌরসভা 3 বার সিউরেজ কানেকশনের জন্য টাকা পেয়েছিল। অর্জুন দা, এখানে আপনাকে আমি একটু বলি, আপনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর, বিশেষ করে বিদ্যুৎ গাঙ্গুলি যখন মারা যান তারপর থেকে আপনার কারণে কিন্তু তৃণমূল একটা ভালো জায়গা অর্জন করতে পেরেছিল, বিশেষ করে বিরোধী হিসেবে। তো সেখানে আপনি আর্থিকভাবে রাজ্যকে এত সহযোগিতা করেছেন রাজনৈতিক দিক থেকে, তবুও তো আপনি টিকিট পাননি সেই সময়। আপনার কোনো অভিযোগ? টিকিট সঙ্গে পাওয়া না পাওয়ার সঙ্গে কি আছে, কাজের সঙ্গে। আমার আপনি বলছেন টিকিট পাওয়া না পাওয়ার সঙ্গে কি সম্পর্ক আছে? তাহলে আপনি এতবার দল কেন বদল করলেন? একবার তৃণমূলে, একবার আমি দল পরিবর্তন করলাম। আপনি নিজেই তো এই আমি কথাটা দল তখন পরিবর্তন করলাম আমার ইচ্ছাতে, কি আমি এই তৃণমূল কংগ্রেস করব না। যে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার মধ্যে যদি 10 জন থাকে তার মধ্যে একজন আমিও ছিলাম। সেই মমতা ব্যানার্জি কাছে যারা শক্তিশালী লোক আছে তাদের কাছে কোনো গুরুত্ব থাকে না। তার জন্য দেখবেন যত সেলফ ডিপেন্ড লোক ছিল সব মমতা ব্যানার্জির সঙ্গে চাপ ছেড়ে দিয়েছে। যত সেলফ ডিপেন্ড,
আর চামচা বেলচার কথা ছেড়ে দিন, সেলফ ডিপেন্ড যারা হয়ে রাজনীতিতে উঠেছে, তার কোনো মমতা ব্যানার্জি সাপোর্ট লাগেনি, সেই লোকগুলো কেউ মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে পারে না, এই জন্য ছেড়েছিলাম। না, আপনি যেহেতু বলেছেন যে টিকিটের সঙ্গে দলবদলের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি যতবারই দল বদলেছেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল এবং আবার তৃণমূল থেকে বিজেপি, আপনি যতবারই দল বদলেছেন ততবারই বলেছেন কাজের সুযোগ নেই বা টিকিট পাইনি, এই কারণে দল বদল। দেখুন, টিকিট এই বিষয়টা আপনি কিন্তু বলেছিলেন না। পাইনি তার জন্য আমি দল ছেড়ে দিয়েছি, এরকম কোনো ব্যাপার নেই। আমার ইচ্ছা, আমি মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো না। আপনার কোনো আইডিয়া নেই, 20 বছরের মধ্যে তৃণমূল ক্ষমতা থাকলে, আপনি মমতা ব্যানার্জি নিজে বয়ান দিয়েছিলেন, আপনি হয়তো মিস করছেন, মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন কি ব্যারাকপুরে অর্জুন সিং আমাকে ঢুকতে দিত না, মমতা ব্যানার্জি স্টেজে বলেছিলেন। তো আপনি বুঝতে পারছেন, একটা মুখ্যমন্ত্রীকে আমরা কোনোদিন মিটিং এ আসতে দিতাম না। আচ্ছা, আমরা ক্ষমতা বানিয়েছিলাম, তিনি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে জায়গা তৈরি করেছিলাম, মমতা ব্যানার্জিকে যেতে দিতাম না। কি দরকার আছে? আমি 2006 সালে 15 দিন পরে আমার ইলেকশন হয়েছিল, ইলেকশন 235টা জেতার পরে মমতা ব্যানার্জি আমাকে নিজে ফোন করে বলেছিলেন আমি আসবো, আমি বলি না, আপনাকে আসতে হবে না, আমি জিতে যাবো। 15 দিন পরে জিতে গেছে সব মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি ব্যাপারে মানে একটা সময় ওনার সঙ্গে দিয়ে আমরা ওনাকে ক্ষমতায় এনেছিলাম। বেশি আমি যা জানি, আমি যদি বলতে দিই ওনার অস্বস্তি হয়ে যাবে অনেকটা। ব্যারাকপুরের রাজনীতি, নানান তর্ক বিতর্ক এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নিজের অবস্থান একেবারে আমাদের দ্য ওয়ালের কাছে স্পষ্ট করলেন অর্জুন সিং। আসন্ন বিধানসভা নির্বাচনে অবশ্যই ব্যারাকপুরের দিকে চোখ রাখবো আমরা, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। কি হবে, কোন পথে যাবে ব্যারাকপুরের রাজনৈতিক গতিপথ, সেদিকে তো দ্য ওয়ালের চোখ থাকবে। ততক্ষণ আপনারা সমস্ত খবরের আপডেট রাখতে অবশ্যই চোখ রাখুন আমাদের দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া ধরের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।